এরপরে বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক পরিশিষ্ট 3 অনুসরণে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছক 4 পরিশিষ্ট 4 এর রেকর্ড সংরক্ষণ করবেন। এটা হচ্ছে বিষয় শিক্ষকের কাজ। উনি কি করবেন? যখন লিখিত অংশের উনি মূল্যায়ন করবেন তখন কি উনি পরিশিষ্ট 3 অনুসরণ করবেন। উনি 1 2 দেখবেন না, উনি এখন কি দেখবেন? পরিশিষ্ট 3 দেখে উনি কি করবেন? পরিশিষ্ট 4 এর রেকর্ড সংরক্ষণ করবেন। তাহলে আমরা একটু পরিশিষ্ট 3 এবং পরিশিষ্ট 4 দেখে আসি। নিচে আছে, আমাদের নিচের পেজে আছে। এই যে উত্তরপত্র মূল্যায়ন ছক পরিশিষ্ট 3 খাতা অবলিক লিখিত খাতা। এই ছকটা কি করবেন? বিষয়ভিত্তিক যে স্যার আছে সেই স্যার যখন খাতা মূল্যায়ন করবেন তখন উনি এইটা ফলো করবেন যে কাজ 1 এ কি ছিল এবং এই কাজ কতটুকু পেরেছে। এটা হচ্ছে চেষ্টা করেছিল, আংশিক পেরেছে, কার্যকারীভাবে পেরেছে। আর এই একক কাজের এটা হচ্ছে পিআই নির্দেশক। এইভাবে একক কাজ 1 এটা একটা অংশ কাজ 1 এর, এটা হচ্ছে কাজ 1 এর আরেক অংশ, কাজ 2 এর ক অংশ, কাজ 2 এর খ, কাজ 2 এর একক কাজ, কাজ 3 এর একক কাজ। অর্থাৎ আমরা এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, শিক্ষার্থীদের যে মূল্যায়ন পত্র দেওয়া হয়েছিল এই মূল্যায়ন পত্রটি উনি কিভাবে মূল্যায়ন করবেন তা এখানে দেওয়া আছে, সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা আছে। এখানে আপনারা একটু পড়লে বুঝতে পারবেন। সাপোজ আমি একটি পড়তেছি, এই যে কাজ 2 এর ক, একক কাজ। অতীত ও বর্তমানে বাংলা অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনামূলক ব্যাখ্যা করেছে। অতীত ও বর্তমানে বাংলা অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে 25টা লেখায় প্রকাশ পেয়েছে। অর্থাৎ 2 এর ক আমরা দেখি, প্রশ্ন দেখি আমরা, প্রশ্ন 2 এর ক, এই যে প্রশ্ন 2 এর ক, অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি, মানে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা কেমন ছিল, বর্তমানে আমাদের সহপাঠীর এলাকার, অর্থাৎ সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা কেমন লিখতে হবে। অতীতে কেমন ছিল এবং বর্তমানে কেমন আছে, শিক্ষার্থীরা এই 2 ছকে লিখবে। এখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থী যা লিখেছে তা তুলনামূলকভাবে খুবই কম, মানে শিক্ষার্থী যা চেষ্টা করেছে। তাহলে পারে এই যে পিআইএ, এটা হচ্ছে চতুর্ভুজ, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে ত্রিভুজ। আমরা যদি এখানে মিল পাই, অতীত বর্তমানে বাংলা অঞ্চলে মানুষের জীবন ও জীবিকা শনাক্তকরণের 25টা লেখায় প্রকাশ পেয়েছে। যদি আমরা 25টা দেখতে পাই তাহলে আমরা এখানে ক্লিক করব। আর যদি আমরা অতীত ও বর্তমান বাংলা অঞ্চলে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে ছক 1 এ লিখেছে, যদি ছক 1 এ লিখতে পারে তাহলে আমরা বৃত্ত দেব এই শিক্ষার্থীকে। তারপরে অতীত ও বর্তমানে বাংলা অঞ্চলে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে ছক 1 এ ব্যাখ্যা করে লিখেছে। যদি ওই শিক্ষার্থী ব্যাখ্যা করে লিখতে পারে তবে আমরা কি করব? তাকে ত্রিভুজ দেব। তাহলে আমরা কি বুঝলাম? অতীত ও বর্তমানে বাংলা অঞ্চলে মানুষের জীবন জীবিকা কেমন ছিল তাদের তুলনামূলক ব্যাখ্যা করতে বলা হয়েছে। যদি সে প্রচেষ্টা করে তাহলে সে এখানে কি পাবে? চতুর্ভুজ পাবে। যদি সে ছক 1 এ লিখতে পারে তাহলে সেটা কি হবে? সে বৃত্ত পাবে। আর যদি সে ব্যাখ্যা করে লিখতে পারে তাহলে সেটা কি হবে? সে ত্রিভুজ পাবে। এটা তো পিআই নাম্বার। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরিশিষ্ট ছক 3। আচ্ছা, এই ছকটা দেখে শিক্ষক তার শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করবে। এই ছকটা দেখে মূল্যায়ন করে এই যে এখানে পরিশিষ্ট 4 এখানে কি করে উত্তরপত্র মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করবে। শিক্ষার্থীর নাম থাকবে। এই কাজ 1 এ যে প্রশ্ন দেয়া ছিল এই প্রশ্নটা এই শিক্ষার্থীর কতটুকু পেরেছে, সে কি চেষ্টা করেছে
আংশিক পেরেছে না কার্যকারী পেরেছে। অর্থাৎ একজন শিক্ষার্থী যা উত্তর করবে তার উত্তরের ভিত্তিতে তাকে কি করবে, এখানে মূল্যায়ন করা হবে। ঠিক একইভাবে কাজ 1, কাজ 2, 2 এর ক, 2 এর খ, কাজ 2 একক কাজ, কাজ 3 একক কাজ, আমরা এই সব কাজগুলো কি করব, একে একে মূল্যায়ন করব। কি দেখে মূল্যায়ন করব? এই যে পরিশিষ্ট ছক 3 দেখে দেখে আমরা শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করব। ঠিক আছে, এটা হলো পরিশিষ্ট ছক 3, পরিশিষ্ট ছক 4 আমরা মোটামুটিভাবে ক্লিয়ার হলাম। প্রয়োজনে আমরা আবার আসবো ইনশাল্লাহ। আমি আবার পুরো অবস্থায় ফিরে যাচ্ছি। এই যে এরপর প্রত্যেক শিক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের ছক 2 এবং নিজের করা লিখিত অংশের মূল্যায়ন রেকর্ড ছক 4 পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজের চূড়ান্ত মূল্যায়ন করে পিআইয়ের মাত্রা নির্ধারণ করবেন। অর্থাৎ এইবারে আপনারা মোটামুটি ইনশাআল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে পিআইয়ের মাত্রা কিভাবে নির্ধারণ করবে একজন শিক্ষক। আমি আবারও পড়ছি, একটু খেয়াল করবেন। প্রত্যেক শিক্ষক যখন ক্লাসরুমে ছিল, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ দেখেছে এবং তার দ্বারা একটা রেকর্ড পূরণ করা হয়েছে, অর্থাৎ তিনি একটা রেকর্ড রেখেছেন, সেটা হচ্ছে পরিশিষ্ট ছক 2। এটা শ্রেণীকক্ষেই পূরণ করবে ওই দায়িত্বরত শিক্ষক। এরপর লিখিত খাতা পাওয়ার পর পরিশিষ্ট 3 দেখে দেখে 4-এর রেকর্ড সংরক্ষণ করবে বিষয় শিক্ষক। এই পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এর রেকর্ড পাশাপাশি রেখে কি করবেন বিষয় শিক্ষক, উনি কি করবেন, শিক্ষার্থীর কাজের চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, পিআই এর মাত্রা কিভাবে নির্ধারিত হবে? মূল্যায়নের দিন পরীক্ষা রুমে যে শিক্ষক ছিল সেই শিক্ষক পরিশিষ্ট 1 দেখে দেখে পরিশিষ্ট 2 যে রেকর্ড রেখেছিল সেই রেকর্ড কি করেছিল, উত্তরপত্র সহ বিষয় শিক্ষককে জমা দিয়েছিল। বিষয় শিক্ষক এবার খাতা পাওয়ার পর কি করবেন, উনি পরিশিষ্ট 3 দেখে দেখে পরিশিষ্ট 4-এর রেকর্ড সংরক্ষণ করবেন। এবার পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 পাশাপাশি রেখে উনি কি করবেন, প্রত্যেক শিক্ষার্থীকে কি চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা দেবেন। আমরা এবার দেখি পিআই এর মাত্রা। এই যে পিআই এর রেকর্ড সংরক্ষণ ছক, শিক্ষার্থীর নাম, রোল হবে। অর্থাৎ আমরা একটা খেয়াল করলে বুঝতে পারবো আমরা যে কাজটা একটু আগে পড়লাম। এই যে কাজ 2 এর ক, এই যে অতীত বর্তমানে বাংলা অঞ্চলে মানুষের জীবন ও জীবিকা শনাক্তকরণ। এই যে পিআই, এটা হচ্ছে পিআই, হ্যাঁ এটা পিআই, পারদর্শিতা নির্দেশক নং। তাহলে আমরা খেয়াল করি এটার পিআই কি 5.6.1.2 এটার মাত্রা। তাহলে আমরা এবার পিআই এ যাব। পিআই এ গেলাম, এই যে এই মাত্রা, এটা হচ্ছে কি কাজ 2 এর একক কাজ। এই যে কাজ 2, এটাই কিন্তু আমরা দেখলাম। এইটাতে ওই শিক্ষার্থীর কি পেয়েছে সেটা কিন্তু কি আমরা কি করব, পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4, পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এক জায়গায় রেখে আমরা এই মাত্রা নির্ধারণ করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কেন আমরা পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এক জায়গায় রাখবো। এই যে পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4, এই যে পরিশিষ্ট 4 কেন আমরা এক জায়গায় রাখবো? ঠিক আছে, আমি এখনই বলতেছি যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে পরীক্ষা রুমে যে শিক্ষক ছিলেন উনি যে রেকর্ড সংরক্ষণ করেছেন এবং আপনি খাতা দেখার সময় যে রেকর্ড করেছেন, এই 2টা রেকর্ড একসঙ্গে অ্যাডজাস্ট করে ওই শিক্ষার্থীকে আপনি কি করবেন, পিআই এর মাত্রা দিবেন। ঠিক আছে, এবার আমি আবার পুরো অবস্থায় ফিরে